উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৩ ও ৪। তোর শরীরে কোন পরিবর্তন হইছে এটা একটু দেখতে হইব আমার। হাতের বাঁধন যতটা শক্ত করলে এক বিন্দু পরিমাণেরও নিজেকে সারানোর উপায় থাকে না, ঠিক ততটা শক্ত করে আনন্দের হাত ধরে টানতে থাকে অভি। যেন সে কোনো মানুষ নয়, স্রেফ একটা জড়বস্তু। অভির গতির সাথে তাল মেলানো অসম্ভব হয়ে পড়ে আনন্দীর। তার উপরে শাড়ি, বেশ হিমশিম পোহাতে হয় তাকে। আঁকাবাঁকা রাস্তায় ঠিকমতো হাঁটতে না পেরে মাটিতে পড়ে যায় আনন্দী। অভি এতেও প্রচণ্ড ক্ষেপে যায়। সে আনন্দীকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় আনন্দী। এখন অন্তত কেউ যদি দেখে এবং পুরো বিষয়টা নেটে আপলোড করে, তাহলে তো আনন্দী বেঁচে যাবে। পুলিশ কেস নিয়েও আসামি ছেড়ে দিচ্ছে। আনন্দী যতবার ইন্টারনেট ব্যবহার করতে গেছে ততবারই আইডি ডিজেবল করা হয়েছে। তার বাবাকে ঋণে জড়ানো হয়েছে। এসব কিছু সহজেই সকলে জানতে পারবে। কিন্তু আনন্দীর ভাগ্য বরাবরের মতোই তার সহায় নয়। কেউ নেই চারপাশে। অভি আনন্দীকে সোজা গাড়িতে ছুঁড়ে মারে তাকে। তারপর পাশের সিটে সেও উঠে বসে। দুহাতে আনন্দের পুরো শাড়ি খুলতে থাকে। দেখি তো 2 দিনে কোন পরিবর্তন আসছে তোর শরীরে। আনন্দে নিজের হাত পা চালানো শুরু করে, কিন্তু অভি নিজের কাজে অনড়। সে আনন্দের পুরো শাড়িটাই খুলে ফেলতে সক্ষম হয়। আনন্দী তবুও থামে না, অভিকে দূরে ঠেলতে থাকে। নড়িস না বান্দির বাচ্চা, দেখতে দে। গাড়ির ভেতরটা অস্বাভাবিকভাবে নিঃশব্দ হয়ে ওঠে। বাইরের কোলাহল, মানুষের কথা, কাশফুলের নরম দোল, সব যেন দরজার ওপাশেই থেমে গেছে। ভেতরে কেবল আটকে আছে ভারী এক নীরবতা, যেটা ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট করে তোলে। আনন্দে গুটিসুটি হয়ে বসে থাকে সিটের এক কোণে। নিজেকে যতটা সম্ভব ছোট করে ফেলতে চাইছে সে, যেন এভাবেই অদৃশ্য হয়ে যেতে পারবে। তার 2 হাত শক্ত করে জড়িয়ে আছে নিজের শরীরের চারপাশে। আঙুলগুলো কাঁপতে থাকে হালকা করে। চোখ দুটো নিচু কিন্তু স্থির নয়। বারবার কেঁপে ওঠে, যেন চোখ তুলে তাকানোর সাহসটাই হারিয়ে ফেলেছে সে। তার পাশের সিটেই বসে আরামে সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে অভি। এতটাই কাছে যেন দুজনের মাঝখানের দূরত্বটা আর আলাদা করে বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। জ্বলন্ত সিগারেটের ধোঁয়াটা ধীরে ধীরে তার ঠোঁট থেকে বের হয়ে বাতাসে মিশে যাচ্ছে। আর সেই ধোঁয়ার গন্ধ পুরো গাড়ির ভেতর ছড়িয়ে পড়ে একটা ভারী অস্বস্তিকর আবহাওয়া তৈরি করছে। যেন সময়টাকে ইচ্ছে করেই লম্বা করছে সে। তোরে তো কইছিলাম তোর জীবনটা তেজপাতা বানাই ছাড়বো, তারপরে উঠতে যাস কেন মেয়ে, ভয় ডর নাই তোর। অভির সিগারের গন্ধে গা গুলিয়ে আসে আনন্দের। ছি, কি বিশ্রী গন্ধ সেটার। মুখে হাত দিয়ে নাক চেপে ধরে নিজের। অভি হালকা হেসে আনন্দের কোমর ধরে নিজের খুব কাছে নিয়ে নেয়। তারপর মুখ থেকে হাত সরিয়ে মুখে থাকা সিগারেট ধোয়া কুণ্ডলি গুলো আনন্দের মুখে দিয়ে দেয়। চোখ বড় বড় হয়ে যায় আনন্দের। এটা রীতিমতো কিস ছিল, কিন্তু ডিফারেন্ট স্টাইলে। অভি আনন্দের কোমর জাপটে ধরে তার মুখ থেকে হাত সরিয়ে নিজের মুখে থাকা সিগারেট ধোয়া আনন্দের মুখে ছেড়ে দেয়। আনন্দী 2 হাতে অভিকে সরাতে গেলেও পারে না। ধোঁয়ার এমন বৃষ্টি গন্ধে আনন্দীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। অভি তবুও আনন্দীর ঠোঁট ছাড়ে না, কারণ আনন্দী কষ্ট পাচ্ছে। আর অভির একমাত্র শান্তির কাজ হলো আনন্দীকে পরম যত্নে কষ্ট দেওয়া। বেশ কিছুক্ষণ পর অভি আনন্দীকে ছেড়ে দেয়। দাঁত ঠিক মতো ব্রাশ করিস না বান্দির বাচ্চা, নেশা করি আমি আর মুখ গন্ধ তোর। অভি সামনে থাকা পানির বোতল নিয়ে বেরিয়ে পড়ে। শাড়িটারি জলদি পর, না হলে মানুষ ভাববো তোর লাগে আকাম করছি। শরীরের নাই কিছু, সে আবার ঘুরে বেডা মানুষের পিছু। সজোরে গাড়ির দরজা লাগিয়ে কুলি করতে থাকে অভি। প্রথমবার কিস করলো, তাও মুখে গন্ধওয়ালা মেয়ে। প্রথম কিসই বৃথা তার। বান্দির মুখ তো না, যেন ময়লার ডাস্টবিন। এর থেকে ভালো 3-4 চড় মারলেই পারতাম। অভি খুব আফসোস করতে থাকে। একটা পিচ্চি মেয়ে যাকে শাস্তি দিতে গিয়ে উল্টো নিজের ক্ষতি করলো অভি। অভিকে গাড়ি থেকে বেরোতে দেখে তার লোকেরা তার দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু বেশি কাছে আসার আগে অভি হাত দিয়ে নিষেধ করে, ভাই দূরে থাকবে না, এখানে আইলে সমস্যা। শফিক ফোন বের করে অভিকে কল দেয়। অভি ফোন ধরার সাথে সাথে কালো তার থেকে ফোন কেড়ে নেয়, হড়বড়িয়ে বলে, ভাই কি হয়েছে, কাছে আইতে দেন না কেলা। সেমরির বস্ত্রহরণ করছি আমি, আগে শরীর ঢাকুক তারপর আই। অভির কাটকাট কথা শুনে সকলে চুপসে যায়। একজন আরেকজনের মুখের দিকে তাকায়। অভি কি তাহলে হালখাতাতে নাম লিখিয়ে ছাড়ল? বেশ কিছুক্ষণ পর অভি উকি দিয়ে দেখে আনন্দী চুপচাপ বসে রয়েছে। চোখ দিয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে। বেশ বিরক্ত হয় অভি। এমনভাবে কান্তাসইস যেন তোর বস্ত্র না ইজ্জত হরণ করছি, নাটকের শেষ নাই। অভি আনন্দের পাশে গিয়ে বসে, তারপর লোকদের ইশারা করে
ইশারা করতেই সকলে এসে হাজির হয়। ড্রাইভিং সিটে তার বিশ্বস্ত লোক আনাস এসে বসে পড়ে এবং বাকিরা বাইকে। তারপর গাড়ি ছুটতে থাকে আনন্দীদের বাড়ির উদ্দেশ্যে। পুরোটা রাস্তা জুড়ে অভি কড়া দৃষ্টি রাখে আনন্দীর ওপরে এবং আনন্দী চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। বাড়ি কখন আসবে এটাই তার মনে চলছিল। বেশ কিছুক্ষণ পর আনন্দীদের বাড়ির রাস্তায় চলে আসে অভির গাড়ি। একটু দূরে গাড়ি দাঁড় করায় অভি। তুই নামবি নাকি কোলে করে দিয়ে আসবো? হুট করেই যেন ধ্যান ভাঙে আনন্দীর। সে তাকিয়ে দেখে বাড়ি চলে এসেছে। কোনো রকম নিচে নামতেই সামনের দিকের কয়েকটা শাড়ির কুচি খুলে যায় তার। হাত দিয়ে চেপে ধরে আনন্দী তার পেট। তৎক্ষণাৎ নিজের পেটে অন্য কারো হাতের স্পর্শ অনুভব করে সে। ভূত দেখার মতো চমকে ওঠে আনন্দী অভিকে দেখে। অভি নেমে আশেপাশে ভালোভাবে তাকিয়ে আনন্দীর খুলে যাওয়া কুচিগুলো আবারও সুন্দর করে কুচি দিয়ে গুজে দেয়। হঠাৎ করে অভি কুচি গুজে দেওয়াতে তার হাত শক্ত করে চেপে ধরে আনন্দী। অভি এক ঝটকা মেরে আনন্দীর হাত সরিয়ে দিয়ে পুরো কুচি গুজে দেয়। যা বাড়ি যা, দুদিনের সেরি, শরীরে নাই কিছু, হেতি আবার শরম পাই, যা সর। অভির মতো একজন নিচ ও উচ্ছৃঙ্খল মানুষের পাল্লায় তুই জড়িয়ে পড়লি কিভাবে আন্দু? প্রশ্নটি যেন নিছক শব্দ নয়, একরাশ বিস্ময়, অভিযোগ আর উদ্বেগ মিশ্রিত দীর্ঘশ্বাস হয়ে এসে পড়ল আনন্দীর বুকে। এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর হয়তো মনের গহীনে সুস্পষ্টভাবে লেখা থাকে, তবু ভাষায় প্রকাশ করতে গেলেই তা জড়িয়ে যায় অনিশ্চয়তার জালে। কোথা থেকে শুরু করবে, কোন স্মৃতির দ্বার খুলবে, আর কোন জায়গায় গিয়ে ইতি টানবে, তা নির্ধারণ করাই যেন হয়ে ওঠে দুরূহ। আনন্দীও সেই অদৃশ্য দ্বিধার সীমানায় দাঁড়িয়ে রয়েছে। আনন্দী কলিকে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় করিডোর জুড়ে নরম পায়ের শব্দে আবির্ভূত হলো স্নেহা। তার উপস্থিতি যেন হঠাৎ করে পরিবেশের সুর বদলে দেয়। আনন্দীর মুখাবয়বে মুহূর্তেই ভিন্ন ছায়া নেমে আসে। চোখের কোণে জমে রয়েছে একরাশ গোপন ব্যথা, যা সে সচেতনভাবে আড়াল করতে চাচ্ছে। স্নেহা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আনন্দীর দিকে, যেন তার নিঃশব্দ কোনো ভাষার উচ্চারিত সংকেত, যেন অনুচ্চারিত বাক্যে ভরা এক দীর্ঘ বার্তা চোখ বহন করছে। চোখের এই নিঃশব্দ সংলাপ বুঝবার ক্ষমতা সবার থাকে না, কিন্তু আনন্দীর আছে। সে জানে স্নেহা কেন তার পানে এভাবে তাকিয়ে রয়েছে। এক মুহূর্তে সে নিজেকে সামলে নেয়, মুখে টেনে আনে নির্লিপ্ততার পর্দা, যেন অন্তরে ঝড়ের কোনো চিহ্ন বাইরে ফুটে না ওঠে। নীরবে ক্লাসরুমের দিকে পা বাড়ায় সে। আর এমনিতেই তো আজকের ক্লাস শেষ হতে বেশি দেরি নেই। তার আগে বই খাতা গুছিয়ে নেওয়াটাই বাঞ্ছনীয়। ক্লাসে প্রবেশ করে নিজের নির্দিষ্ট আসনে বসে পড়ে আনন্দী। চারপাশে চেনা পরিবেশ, তবু আজ যেন সবকিছু এক অদ্ভুত অপরিচিত আবহে আবৃত। বসতেই তার দৃষ্টি গিয়ে স্থির হয় ব্যাগের ওপর। চেইনটি একটুখানি খোলা। ভ্রু কুঁচকে ওঠে তার। পানি ভরতে যাওয়ার সময় সে নিজ হাতেই তো ব্যাগটি বন্ধ করেছিল। তাহলে এই অপ্রত্যাশিত খোলামেলা অবস্থার কারণ কি? অন্তরে এক শীতল শঙ্কা ধীরে ধীরে বিস্তার লাভ করতে লাগে আনন্দীর। যেন অদৃশ্য কোনো আশঙ্কা নিঃশব্দে এসে তার মনকে আচ্ছন্ন করে ফেলছে। সতর্ক আঙুলে ধীরে ধীরে ব্যাগের চেইনটি খুলতে থাকে সে। চারপাশে তখন সহপাঠীদের হাসি আড্ডা, ক্ষীণ কোলাহল, কিন্তু আনন্দের কাছে সবকিছুই যেন দুরাগত, অস্পষ্ট। তার মনোযোগ সম্পূর্ণভাবে নিবদ্ধ হলো ব্যাগের অভ্যন্তরে। সম্পূর্ণ চেইন খুলে ব্যাগের ভেতরে হাত ঢোকাতেই যেন অচেনা এক স্পর্শে থমকে যায় আনন্দী। আঙুলে লেগে রয়েছে মসৃণ কাগজের ছোঁয়া, আর সঙ্গে টাটকা গোলাপের নরম পাপড়ির শীতলতা। বিস্ময়ে ভ্রুকুচকে ব্যাগের ভেতর থেকে বের করতেই দেখা যায় একটি সাদা খাম, তার সঙ্গে লাল গোলাপ। চারপাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীরা যেন এমন মুহূর্তের অপেক্ষাতেই ছিল। এই দে, দেখি দেখি বলেই মুহূর্তেই খামটা কেড়ে নেয় তারা। কারো চোখে দুষ্টুমি, কারো মুখে চাপা হাসি। খাম খুলতেই ভেসে উঠল সুস্পষ্ট হাতের লেখা অনার্স দ্বিতীয় বর্ষের এক বড় ভাইয়ের প্রেম নিবেদন। আনন্দের কপাল সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। বুকের ভেতর হালকা বিরক্তির ঢেউ উঠল। আজ তো পাশের ভার্সিটি বন্ধ, তাহলে চিঠিটা এলো কিভাবে? মনে মনে প্রশ্ন জাগে তার। একটু পরেই রহস্যের জট খুলে যায়। বান্ধবীদের মধ্যে কেউ একজন লজ্জা মেশানো স্বীকারোক্তি দেয়, ভাইয়া অনেকদিন ধরেই তোমাকে পছন্দ করে। কথাটা শুনে আনন্দীর মুখে কোনো লজ্জা বা আনন্দ ফুটে ওঠে না, বরং এক ধরনের অস্বস্তি তার চোখে স্পষ্ট হয়ে ওঠে। সে তো ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, আর সেই ছেলে অনার্স দ্বিতীয় বর্ষে। বয়স, অবস্থান, মানসিকতার দূরত্ব যেন হঠাৎ করেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাকে। এখন মোটামুটি সবাই প্রেম নামক মধুটি সেবন করেছে বলা চলে, কিন্তু আনন্দী, সে তো ক্লাস 10 থেকেই অভি নামক অভিশপ্ত নামের সাথে জড়িত।
হয়তো নতুন কলেজের কেউ তেমন একটা জানে না অভির সম্বন্ধে, তাই তারা এমন করছে। ঠিক তখনই ছুটির বেল বাজে। ক্লাস শেষের ঘন্টা বাজতেই চারপাশে এক অদ্ভুত কোলাহল ছড়িয়ে পড়ে। ছুটির সেই চেনা উচ্ছ্বাসের ভেতরেও আনন্দের মন ভারী হয়ে ওঠে। চিঠিটা ব্যাগে গুজে নিয়ে বাইরে বেরোতেই তার দৃষ্টি আটকে যায় একটু দূরে রোদে ঝলমল করা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অভিকে দেখে। কালো বাইকের পাশে হেলান দিয়ে চোখে সেই চিরচেনা গম্ভীর দৃষ্টি। তাকে দেখে অভি হালকা হাত তুলে ইশারা করে, এদিকে আয়। আনন্দে এক পা এগোতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, এই শোন, ভাইয়া মাঠে দাঁড়িয়ে আছে, উত্তরের মাঠে। চিঠির উত্তর নাকি এখনই লাগবে। পা যেন থেমে যায় আনন্দের, মুহূর্তের জন্য দ্বিধা তাকে গ্রাস করে ফেলে। দূর থেকে পুরো দৃশ্যটা লক্ষ্য করে অভি। হঠাৎ করে বাইক স্টার্ট দিয়ে সরাসরি আনন্দের সামনে এসে দাঁড়ায় সে। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকাই। চিঠিটা কোথায়? গম্ভীর স্বরে জিজ্ঞেস করে অভি। আনন্দে কিছু বলার আগেই সে নিজের ব্যাগটা টেনে নিয়ে খুঁজে দেখতে থাকে। একটি খাম এবং একটি গোলাপ। চিঠিটা পেছনে নিজের লোকদের দেয় অভি। তারপর আনন্দীর হাত ধরে বাইকের পেছনে বসাই। নিজের টি শার্ট খুলে নিয়ে শক্ত করে আনন্দীর কোমরের সঙ্গে নিজের কোমর বেঁধে ফেলে সে। এই অদ্ভুত তীব্র নিয়ন্ত্রণময় আচরণে আনন্দের বুক ধড়ফড় করে ওঠে, কিন্তু সে কিছু বলতে পারে না। অভি এক ঝটকায় বাইক স্টার্ট দেয়। বাইকের গতি এতটাই জোরে ছিল যে ভয়ে আনন্দের রুহু অবধি কেঁপে ওঠে। শক্ত কইরা ধর বান্দির বাচ্চা, পড়লে হাড্ডি ভাঙবো। আনন্দী ভয়ে অভিকে শক্ত করে ধরে। তাদের গন্তব্য সম্পর্কে জানা নেই, কিন্তু অভির আচরণে বলে দিচ্ছে ভীষণ খারাপ কিছু হতে যাচ্ছে আজ। বাইক ঘুরে আনন্দের কলেজ থেকে একটু দূরে একটা জনশূন্য মাঠে এসে থামে। চিঠিতে যেই মাঠের কথা উল্লেখ রয়েছে, অভি সেই মাঠেই আনন্দীকে নিয়ে আসে। বাইক থেকে নেমে আনন্দের হাত ধরে সোজা ছেলেটির কাছে চলে যায়। ওরে তোর পছন্দ? আনন্দী ভয়ে চুপসে যায়, মুখ থেকে কোনো প্রকার শব্দ বের হয় না। বান্দির বাচ্চা, কথা ক জলদি।